নমস্কার। কবিতা সমালোচকদের মতে কবিতায় যারা বিদগ্ধ ব্যক্তি, যারা কবিতা চর্চায় জীবন যাপন করেন, তাদের মতে রবীন্দ্র পরবর্তী যুগের সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রভাবশালী কবির নাম জীবনানন্দ দাশ। এখন এই মতের সঙ্গে কখনো কোথাও কেউ দু চারজন ব্যক্তি ভিন্ন মত পোষণ করতেই পারেন। তার সেই ভিন্ন মত পোষণের পেছনে কিছু যুক্তিও থাকতে পারে, কিন্তু একথা অনস্বীকার্য যে প্রায় সবারই মতে, প্রায় সকল কবিতা প্রেমিকের মতে এবং বিশেষত কবিদের মতে বা কবিদের লেখার উপরে যে প্রভাব, কবিতার ভাষার যে বিবর্তন, এই সবগুলিকে পর্যালোচনা করলে দেখা যায় যে জীবনানন্দের এই প্রভাব অনস্বীকার্য। তাই যারা মনে করেন রবীন্দ্র পরবর্তী যুগের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে উল্লেখযোগ্য কবি জীবনানন্দ দাশ, তাদের মনে করায় প্রায় শতাংশ পরিমাণ যৌক্তিকতা রয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যারা প্রথম কবিতা লিখতে আসি বা আমরা যারা সারা জীবন ধরে কবিতা লিখতে লিখতেও সেই প্রাথমিক অবস্থাতেই রয়ে যাই, আমাদের তথাকথিত উত্তরণ ঘটে না, আমরা নিজেদের কাব্য ভাষা খুঁজে পাই না, আমরা নিজেরা কবিতার নির্মাণ কিভাবে করা যায়, নির্মাণ বা বিনির্মাণ যাই বলুন, সেটা কিভাবে করা যায় সেই সম্পর্কে পথের হদিশ পাই না। তাদের একটা ধারণা হয় যে প্রখ্যাত কবি যারা, তারা সমস্ত কবিতায়, জীবনে যা কবিতা তারা লিখেছেন সমস্ত কবিতাই তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই লিখেছেন, হয়তোবা। কিন্তু এমনটা তো নাও হতে পারে বা না হওয়াই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা মানুষকেই তার জীবনের যে জার্নি, তাতে কোনো একটা জায়গা থেকে তাকে যাত্রা শুরু করতে হয়। এখন এমনটা তো হওয়া স্বাভাবিক নয়, সম্ভব নয়, অথবা বাস্তবানুগ নয় যে একজন কবি, একজন দক্ষ কবি তাঁর জীবনের শুরুর দিকের কবিতা যেমন লিখছেন, শেষ দিকে এসেও ঠিক একই পরিমাণ দক্ষতায় কবিতা লিখছেন। এটা হতে পারে না, কারণ দক্ষতা লোকটির জীবনের জার্নির সঙ্গে, তার ম্যাচুরিটির সঙ্গে, তার পরিণতির সঙ্গে, তার বৌদ্ধিক পূর্ণতা প্রাপ্তির সঙ্গে জড়িত থাকে। তাই যত বড় কবি তিনি হন না কেন, তার প্রথম জীবনের কবিতা আর পরিণত জীবনের কবিতার মধ্যে একটা বিস্তর ফারাক থেকে যাওয়াটাই সঙ্গত। কিন্তু হ্যাঁ, এই সঙ্গে এটাও বলে রাখা দরকার যে যারা পরবর্তীকালে প্রখ্যাত কবি হন, যারা পরবর্তীকালে নিজেদেরকে কবি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন, তারা জীবনের শুরুতে যখন কবিতাটা লিখছেন, সেখানেই তাদের একটা ঝলক বা ঝিলিক বা দক্ষতার একটা পূর্বাভাস দেখা যায়। অর্থাৎ
সকালের সূর্যালোক দেখলেই বোঝা যায় যে দিনটা কেমন হবে, এরকম একটা ব্যাপার। তো এই এত সব কথা বলার কারণ হচ্ছে জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে, যে কবিতার সঙ্গে আমরা পরিচিত, তার কবিতার ভাষা, তার কবিতার বুনন, তার কবিতার বিন্যাস ইত্যাদি এবং ইত্যাদি সঙ্গে আমরা যে পরিচিত, জীবনানন্দের শুরুর জীবনের কবিতায় এই একই লক্ষণগুলি ছিল কিনা সেটা আমাদের অন্বেষণ করার ইচ্ছে হয় বা জানার ইচ্ছে হয়। এখন জীবনানন্দ দাশের কাব্য সমগ্র, এই কাব্য সমগ্রের মধ্যে কাব্য সমগ্রটির প্রায় অর্ধেক পৃষ্ঠার বেশি অংশ জুড়েই জীবনানন্দের অগ্রন্থিত কবিতাগুলি রয়েছে। এই কাব্য সমগ্রটির প্রকাশক তো আজকাল অনেকেই হচ্ছেন, এসবিএস পাবলিকেশন এই কাব্য সমগ্রটির প্রকাশক। এখানে আপনার বেলা অবেলা কালবেলা এই পর্যন্ত একদম ঝরা পালক থেকে শুরু করে বেলা অবেলা কালবেলা এই পর্যন্ত তাঁর যাবতীয় যে কাব্যগ্রন্থগুলি, এর মধ্যে আবার শ্রেষ্ঠ কবিতাও রয়েছে। এই কাব্যগ্রন্থগুলির কবিতাগুলি সংযোজিত আছে এবং বাকি অর্ধেকটা সেটা কতটা পরিমাণ দেখে নেওয়া যাক। বাকি অর্ধেকের বেশি, মানে প্রকাশিত কাব্যগ্রন্থগুলি শ্রেষ্ঠ কবিতাকে ধরে 410 পৃষ্ঠা, আর বাকি 467 পৃষ্ঠা ব্যাপী রয়েছে তাঁর অগ্রন্থিত কবিতা, অপ্রকাশিত কবিতা, অগ্রন্থিত কবিতা। যে কবিতা তিনি হয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি, অথবা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু কোনো গ্রন্থের মধ্যে গ্রন্থিত হয়নি, বা তিনি করেননি, বা করা হয়ে ওঠেনি, বিভিন্ন রকম কারণ হতে পারে। তো এই অগ্রন্থিত কবিতাগুলি যদি আমরা পড়ি, পর্যালোচনা করি, তাহলে অনেক সময়ই আমাদের এরকম ধারণায় বলিষ্ঠ হবে, স্পষ্ট হবে যে এই অগ্রন্থিত অনেক কবিতাই জীবনানন্দ দাশ স্বেচ্ছায় হয়তো বাদ দিতে চেয়েছিলেন, বা তিনি হয়তো নিজে কোনো কাব্যগ্রন্থের মধ্যে এই কবিতাগুলিকে অন্তর্ভুক্ত করতেন না। পরবর্তীকালে এই যে জীবনানন্দের কাব্য সমগ্র, এর মধ্যে এই অগ্রন্থিত কবিতাগুলোকে ইনক্লুড করা হয়েছে। সেখানে যেমন অনেক ভালো কবিতা আমরা পেয়েছি যেগুলি কোনো কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হওয়ার দাবি রাখে বা রাখত, তেমনি আমরা কিছু কবিতা পেয়েছি যে ওই গ্রন্থে অন্তর্ভুক্ত কবিতার পাঠ্যান্তর, মানে গ্রন্থে অন্তর্ভুক্ত কবিতাটির প্রথম খসড়া, দ্বিতীয় খসড়া, এইরকম জাতীয় জিনিস, যেটাকে পরিবর্তন করে যে কবিতাটি তিনি রচনা করেছিলেন সেটি তিনি গ্রন্থে অন্তর্ভুক্ত করেছিলেন, অথচ সংশোধনের আগে তার কবিতা লেখার প্রথম খসড়াটি, দ্বিতীয় খসড়াটি, তৃতীয় খসড়াটি এবং ইত্যাদি, সেগুলো স্বভাবতই সেগুলো প্রকাশ করার বা কোনো গ্রন্থে অন্তর্ভুক্ত হওয়ার কথা নয়, কিন্তু সেগুলো এখানে অন্তর্ভুক্ত হয়েছে এরকম পাচ্ছি। আবার এমন কিছু কবিতাও রয়েছে যেগুলো জীবনানন্দ দাশ নিশ্চয়ই, যে কোনো কবি নিশ্চয়ই তার পরিণত বয়সে এই কবিতাগুলিকে তার কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করতেন না, কিন্তু সেগুলি সবই এখন প্রকাশিত হয়েছে, পাঠকের হাতে এসে পৌঁছেছে।
এর একটা সুফল হলো এই যে আমরা যারা নতুন কবিতা লিখতে আসি বা আমরা যারা সারা জীবন ধরে নতুন মানে কবিতা লেখার প্রচেষ্টার নতুন অংশের মধ্যেই, প্রারম্ভিক অংশের মধ্যেই আমরা কাটিয়ে দিই জীবনটা, পরিণতি প্রাপ্তি আমাদের জীবনে ঘটে না, তাদের একটু কৌতূহল নিবারণ হয় যে এই প্রতিষ্ঠিত কবিরা তাদের জীবনের শুরুতে কী ধরনের কবিতা রচনা করতেন, এতটা দক্ষই তারা ছিলেন কিনা। এই সব বিষয়গুলি আমরা জানতে পারি। আমরা এই অগ্রন্থিত কবিতা থেকে দুটি একটি কবিতা আমরা এখন পড়ব, যেখান থেকে আমাদের এই ধারণা পরিস্ফুট হবে যে একজন বড় প্রতিষ্ঠিত কবি, একজন খ্যাতনামা কবি, একজন দিগদর্শনকারী কবি, একজন যুগস্রষ্টা কবির কেউ নিজেকে উত্তীর্ণ হতে হয়, নিজেকে ক্রমান্বয়ে একটু একটু করে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে হয় নিজের চেষ্টায়। এইটা জানতে পারলে, ওই যে বললাম, আমরা যারা নতুন কবিতা লিখতে আসছি বা সারা জীবন ধরে নতুন কবিতা লেখার পর্বের মধ্যেই জীবনকালটি ব্যয় করি, তাদের পক্ষে একটু ফলপ্রসূ হতে পারে, সান্ত্বনা পাওয়া যেতে পারে, উৎসাহ পাওয়া যেতে পারে। তো যাই হোক, আমি অতিরিক্ত আর কথা না বাড়িয়ে এই অগ্রন্থিত কবিতাগুলি থেকে দু একটি কবিতা পড়ব। বর্ষ আবাহন, জীবনানন্দ দাশ। বর্ষ আবাহন। ওই যে পূর্ব তরুণ আগে, দীপ্ত নীলে শুভ্র রাগে, প্রভাত রবি উঠল জেগে, দিব্য পরশ পেয়ে, নাই গগনে মেঘের ছায়া, যেন স্বচ্ছ স্বর্গকায়া, ভুবন ভরা মুক্ত মায়া, মুগ্ধ হৃদয় চেয়ে, অতীত নিশি গেছে চলে, চিরবিদয় বার্তা বলে, কোন আধারের গভীর তলে রেখে স্মৃতি লেখা, এসো এসো ওগো নবীন, চলে গেছে জীর্ণ মলিন, আজকে তুমি মৃত্যুবিহীন, মুক্ত সীমারেখা। এই যে কবিতাটি পড়লাম আমরা, এই কবিতাটি জীবনানন্দ দাশের লেখা, অথচ এর মধ্যে আমরা আমাদের পরিচিত জীবনানন্দ দাশকে পাচ্ছি না। এখানে কোথাও একটা রাবীন্দ্রিক সুর ভাসছে। রবীন্দ্রনাথের নিজের লেখা কবিতার যে কাব্য ভাষা, তার সময়ের তাকে অনুসরণকারী যে সমস্ত কবিকুল, তাদের লেখার যে কাব্য ভাষা, তাদের ওই কাব্য ভাষার সঙ্গে কোথাও যেন একটা মিল আমরা পাচ্ছি। আসি আমরা পরবর্তী কবিতায়। বেদুইন। ধবল কঙ্কাল যেথা দিকে দিকে রয়েছে ছড়ায়ে, অন্তহীন বালুকা জড়ায়ে, দিবানিশি জ্বলিতেছে লক্ষ চুল্লি শিখা, পথে পথে দৈন যেথা গ্লানি বিভীষিকা, নিঃসহায় প্রাণ মরুভূ ঝটিকা গর্জে, দিকে দিকে ক্ষিপ্ত বহ্নিমান, কোটি কোটি বিষ তীব্র ভুজঙ্গম ফণার ঘূর্ণনে, মরীচিকা জাগে ক্ষণে ক্ষণে, মোহের মাধুরী মাখা মৃত্যুর পাথার, শ্যামা বসুন্ধরা ত্যাজি সেই পথে তুমি কেন যাও বারবার ওগো বেদুইন, মোদের নগর পল্লী আমাদের সুসজ্জিত শান্ত রাত্রিদিন, ঝলমল প্রাসাদ বিপণী, লীলাকক্ষ নৃত্যগীত প্রমোদের ধ্বনি, বিভ্রম বিলাস মনোহরা এ ধরনী, পুষ্পকুঞ্জ জ্যোৎস্না নিশি, সুরভিত এই মধুমাস, এ বিচিত্র গৃহাঙ্গন, এই অন্তঃপুর শান্ত সুমধুর।
প্রেয়সীর অশ্রুমাখা যৌবনের এ জয় পতাকা, মোদের বর্ষ ঋতু উষা বিভাবরী, তোমারে করে না মুগ্ধ কোন দূর দিগন্তের দীর্ঘ পথ ধরি, ধু 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 বালুকার বিজন সংকটে চক্রবাল তটে উঠিতেছে আস্ফালিয়া তুমি। তোমার চরণ তলে নাচিতেছে যোজনান্ত তপ্ত মরুভূমি, উন্মত্ত উন্মাদ উত্তাল, উন্মত্ত নয় উন্মাদ উত্তাল, তোমার চরণ তলে নাচিতেছে যোজনান্ত তপ্ত মরুভূমি, উন্মাদ উত্তাল। বালুকার পারাবার আকাশের আরক্ত মশাল বক্ষে তব আসিতেছে ছুটে, সেন তীক্ষ্ণ তীব্র রক্ত তোমার ও আখির সম্পুটে, পলে পলে ঘুরে যায় ধূম্রাকাশ গিরি বালিয়ারি, তন্দ্রাহারা যাত্রীও গো শ্রান্তিহীন মরু পথচারী, হারায়েছে দিশা অনন্ত নৃত্যের লোভে অফুরন্ত উল্লাসের তৃষা, চিত্তে তব নিরন্তর উঠিতেছে দহি, হে দূর বিরহী। মৌন গৃহতলে বসি নিরালা একাকী, শতাব্দীর সভ্যতার পিঞ্জরের পাখি, আজি মোরা আর্ত ম্লান আখি দুটি তুলে, সীমাহারা নীলিমার কূলে যেতে চাই ছুটে, অসংখ্য শৃঙ্খলাঘাতে বিদ্রোহীর বক্ষে শুধু রক্ত ওঠে ফুটে। ভাঙে না এ প্রাচীরের কারা, জেগে আছে নিরন্তর ব্যর্থ বিধিবিধানের এই মিথ্যা বিরাট পাহারা, মনে মোর ঘুরে মরে লক্ষ্যহারা বাধাবন্ধহীন মরুভূর কোন বেদুইন। আমরা যে কবিতাটি পড়লাম এই কবিতাটির মধ্যে, এই এত বড় একটা কবিতার মধ্যেও কিন্তু আমরা কোথাও পরবর্তীকালের জীবনানন্দকে খুঁজে পেলাম না। আসুন আমরা আরেকটি কবিতা পড়ি। আমরা এই অগ্রন্থিত কবিতাগুলি পর্যায়ক্রমে পড়ার মধ্য দিয়ে আমরা একটা জার্নিতে থাকব ক্রমে ক্রমে, যার মধ্য দিয়ে আমরা হয়তো উপলব্ধি করতে পারব যে জীবনের প্রারম্ভিক জীবনানন্দ ক্রমে ক্রমে পরবর্তীকালের জীবনানন্দ দাসে পরিণত হয়েছিলেন, বিবর্তিত হয়েছিলেন। সেই পর্যায়টুকু হয়তো আমরা আবিষ্কার করার সুযোগ পাব বা উপলব্ধি করার ক্ষমতাটুকু অর্জন করব। পরবর্তী কবিতাটির নাম আঁধারের যাত্রী। কবিতার নামকরণ, কবিতার ভাষা, কবিতার কন্টেন্ট সমস্ত কিছুই কিন্তু এক অপরিচিত জীবনানন্দ দাশকে হাজির করছে। আঁধারের যাত্রী। চারিদিকে ধুধু রাতি, সৃজনের অন্ধকার রাশি, জোনাকির মতো প্রাণ তার মাঝে চলিছে উদাসী। পত্র গুচ্ছে যেটুকু নিশীথ, যে খণ্ড আধারটুকু, যে তুষার শীত, তারই বুকে ঢালি তাপ জালিয়ানি শিখা। অনন্ত সর্বরি দূরে ছড়ায়েছে ব্যথা বিভীষিকা। কোন দূর অলক্ষ্যের পানে স্পন্দহীন পেট পুরে শোকের শ্মশানে, মুখ তরুচ্ছায়াতলে নিঃশব্দ গহ্বরে, কলহীন তটিনীর তরঙ্গের পরে ছুটিয়া যেতেছে মোর সচকিত প্রাণ। মৌন অভিযান আমার কম্প্রবক্ষে তৃপ্তিহীন বিচ্ছুরণ জলে, দূরে দূরে দিগন্তের তলে ছুটে যাই দিশাহারা আকুল চঞ্চল। কেঁদে ওঠে বিটপীর ভগ্ন শাখা, বনানীর পল্লব অঞ্চল।
বালুকা সৈকতে বাজে তটিনীর গান, ক্ষুব্ধ ম্রিয়মান। সৃজন পুলিনে বসি মায়াবীর বেশে, অন্তহীন ইন্দ্রজাল রচিতেছে কে সে? কোথা তব গুপ্ত কক্ষ রহস্যের দ্বার? ওগো অন্ধকার, হে অচল রুদ্ধ আয়তন, বিজন গোপন। তমিশ্রার উর্মি রাশি, দুশ্চর দুস্তর চিররাত্রি, তার মাঝে আমি নিশাচর। নিষ্প্রভ এ চোখে মোর বসে নাকো নক্ষত্রের শিখা, দীপহীন অমাতটে নাচে একা প্রাণ খদ্যোতিকা। প্রান্তরের পারে জলে অলেক আলেয়া, অলেক আলেয়া, তার মাঝে মোর এই নিশীতের খেয়া, চলে একা ভেসে স্বপ্নাবিষ্ট মৌন অভিসারিকার বেশে। আজকে এই প্রথম এই তিনটি কবিতা আমরা পড়লাম। এই কবিতাগুলির রচনাকাল যদি আমরা উদ্ধার করতে পারতাম তাহলে হয়তো আরো বেশি আলোচনাটা আরো বেশি সুবিধাজনক হতো। তো আমরা এই যে জীবনানন্দ দাশ কাব্য সমগ্রটি হাতে নিয়ে বসেছি, আমি তো তথাকথিতভাবে সিরিয়াস পাঠক, আলোচক, গবেষক ইত্যাদি নই। ফলে আমি একজন ছাত্র এবং নবীন ছাত্র। এখন এই যে SBS পাবলিকেশন প্রকাশিত এই কাব্য সমগ্রটি যে আমি হাতে নিয়ে বসেছি, এখানে এই অগ্রন্থিত কবিতাগুলির রচনাকাল সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই। না থাকার ফলে আমাদের হয়তো বুঝতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারে। তবু আমরা এটা পর্যায়ক্রমে এই অগ্রন্থিত কবিতাগুলি পড়ে যাব এবং নবীন কবি জীবনানন্দ দাশ থেকে প্রবীণ কবি জীবনানন্দ দাশের যে উত্তরণ সেটাকে আবিষ্কার করার চেষ্টা করব। নমস্কার।